হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। তো আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো আগের দিন যে ক্লাস 8 এর আমি ভিডিওটা দিয়েছিলাম, আশা করি সেগুলো তোমরা দেখেছো। তো আজকে শুরু করছি কি ক্লাস 8 এর যে ফার্স্ট চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের প্রশ্ন দেখি 1.1। তো 1.1 এর যে 3 নম্বর যে অঙ্কটা রয়েছে, 3 নম্বর অঙ্কে কি বলা আছে, বলেছে কি যে একটি হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি, আগের দিনই বলেছিলাম পরিমিতিতে অ্যাডভান্টেজটাকে, পরিমিতিতে আমরা রাফ স্কেচ একটা আঁকতে পারি। তো চলো অঙ্কগুলো একটু একটু করে পড়ি আর একটু করে ছবিটা আঁকার চেষ্টা করি। তো দেখো, অজন্তা হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে যে কমপ্লেক্সটা সেটা একটা বর্গক্ষেত্র, বর্গাকার। হাউজিং কমপ্লেক্সের বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। তার মানে কি, এখানটায় কি এর চারিদিকে বলা আছে কি 3 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তাটা এই দিকেও 3 মিটার চওড়া, এই সাইডেও 3 মিটার চওড়া, এই সাইডেও 3 মিটার চওড়া, আর এই দিকেও কিন্তু বলা আছে যে 3 মিটার চওড়া। তাহলে দেখো এখানটায় কি ফার্স্টে বলা আছে কি যে এইটুকুনি যে 3 মিটার চওড়া, এইটাও 3, এটাও 3, এইটাও 3, আর একই রকম ভাবে এটাও কিন্তু 3। তারপরে কি বলা যায়, রাস্তা সমেত পার্কের পরিসীমা বলা আছে কত, 484 বর্গ মিটার। তার মানে এই যে বাইরের দিকের যে রাস্তা সমেত পার্কটা, এটার পরিসীমা দেওয়া আছে। তাহলে লিখে নি, রাস্তা সহ পার্কের পরিসীমা কত বলা আছে, 484 মিটার। তো এখানটায় দেখো প্রথমত কি বলা ছিল যে এটা একটা বর্গক্ষেত্র। আমরা কি জানি যে বর্গক্ষেত্রে 4টি বাহু সমান হয়। তাহলে ফার্স্ট যেটা কাজ করবো কি, এই বাহুটাকে ধরে নিই। ধরো এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। এইখানটায় কিন্তু ছবিতেই বুঝতে হবে অঙ্কটা কি বলতে চাইছে। তো দেখো এখানটায়, যদি এখানটা কি আমরা দেখেছি যে 3 মিটার চওড়া রাস্তা রয়েছে, তারপরে দেখো এইটুকুনি যদি আমি যুক্ত করে দিই, এইটুকুনিও 3, এইটা যদি যুক্ত করে দিই, এইটাও 3, আর এইখান থেকে এইটুকুনি হচ্ছে এক্স। তো দেখো এই বাহুটা যদি আমি নাম দিই এ বি, আর এইটাকে নাম দিচ্ছি কি সিডি। দেখো এ বি আর সিডি সমান সমান দৈর্ঘ্যের। তো এ বি কি, একটা অংশ 3, একটা অংশ এক্স, আর একটা অংশ 3। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হচ্ছে, এক্স, তাহলে টোটাল দৈর্ঘ্যটা এবি কত হচ্ছে, এক্স প্লাস 3 প্লাস 3, কারণ এইদিকে একবার 3 অ্যাড হচ্ছে, এইদিকেও কিন্তু একবার 3 যোগ হচ্ছে। এটাই কিন্তু অঙ্ক, আর কিচ্ছু নেই অঙ্কে। শুধু এই পার্কের চারিদিকে যখন রাস্তাটা যোগ হচ্ছে, এই রাস্তা সমেত পার্কের যে বর্গাকার যে চিত্রটা আসছে, তার বাহুর দৈর্ঘ্য সেটা যদি বুঝতে পারো কিভাবে হলো, তাহলে কিন্তু অঙ্ক শেষ। কারণ এখানটায় এক্স, এটা 3, এটা 3, তাহলে কত হয়ে যাচ্ছে, রাস্তা সমেত পার্কের যে বর্গাকার চিত্র, তার বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কিন্তু x প্লাস 6 মিটার। তাহলে এখানটায় কিন্তু অঙ্কটা শেষ। ধরি পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার, আর কি রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য কত লিখলাম এখানটা, x প্লাস 6 মিটার। তো দেখো এখানটায় কি দেওয়া আছে, বলা ছিল কি রাস্তা সহ পার্কের পরিসীমা 484 মিটার। এটা কি রাস্তা যখন অ্যাড হয়ে গেছে, এটা কিন্তু বর্গক্ষেত্রই থাকছে, কারণ এটা চারিদিকে সমান চওড়া। তো এখানটা প্রশ্ন অনুসারে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের পরিসীমা কি হয়, 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। তার মানে 4 গুণন x প্লাস 6, এটা কত দেওয়া আছে, এটা বলা আছে কি 484। কি করছি, x প্লাস 6টা থাক, 4টাকে এর নিচে নিয়ে আসছি, 484, নিচে 4, কাটাকাটি করলে 1 2 1, তাহলে x সমান সমান 121 মাইনাস 6,
তাহলে হয়ে গেল কি x সমান সমান হয়ে গেল 115 এত মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম কি x এর মান কত পেয়ে গেল 115 মিটার। তো এবার কি বলেছে অঙ্কটার মধ্যে বলা আছে কি রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা হিসাব করি। তাহলে রাস্তা কোথায়, রাস্তা কিন্তু এই জায়গাটা, মানে এইটুকুনি ক্ষেত্রফলটা তোমার কাছে চেয়েছে। তো দেখো এইটুকুনি তো কোনো চিত্র হলো না, কারণ আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, কিন্তু এইটুকুনি রাস্তা না তো বর্গক্ষেত্র হচ্ছে না তো আয়তক্ষেত্র হচ্ছে। তো এইরকম যদি থাকে না, এখানে ছবির মধ্যে দেখো যদি এটা একটা ধরো বর্গক্ষেত্র হয়, এইবার বলা আছে কি এটার মধ্যে থেকে এইটুকুনি বাদ দিয়ে দাও, এইটুকুনিকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে যেটুকুনি পড়ে আছে এর ক্ষেত্রফল বের করো। এর কিন্তু ক্ষেত্রফল বের করা পসিবল না, সেখানটা আমরা কি করব বড় যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বের করব আর ছোট যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল বের করব। বড়টা থেকে যদি এইটুকুনিকে বাদ দিয়ে দাও তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওইটুকুনি পড়ে থাকছে। তাহলে এরকম যদি কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হয় আমরা কি করব কি বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফল আমরা সিম্পলি করব কি বড় ক্ষেত্রফলটা থেকে ছোট ক্ষেত্রফলটাকে বিয়োগ করে দেব। তাহলে বড় ক্ষেত্রফল অর্থাৎ রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বিয়োগ শুধুমাত্র পার্কের ক্ষেত্রফল। তাহলে এখানটাতে জায়গা নেই, এই জিনিসটা মুছে নিচ্ছি তারপরে করছি। তো কি পেলাম পার্কের বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য কত পেলাম আমরা, দৈর্ঘ্য পেলাম হচ্ছে 115 মিটার। আর রাস্তা সমেত রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য কত হয়ে যাবে 115 যোগ 6 অর্থাৎ 121 মিটার। তাহলে কি বললাম বড় ক্ষেত্রফল থেকে ছোট ক্ষেত্রফল বিয়োগ করবো, তাহলে এই রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। তাহলে রাস্তার ক্ষেত্রফল বড়টার ক্ষেত্রফল কত হয়ে যাবে, যেহেতু বর্গক্ষেত্র বাহু স্কয়ার তার মানে 121 এর স্কয়ার বিয়োগ ছোটটার ক্ষেত্রফল অর্থাৎ 115 এটার স্কয়ার, এই টোটালটা ব্র্যাকেট দিয়ে বর্গ মিটার, এটা কিন্তু লিখতেই হবে এককে। তো দেখো এখানটা 121 স্কয়ার বিশাল বড়, 115 স্কয়ারও আরো বড়। তো দুটোকে স্কয়ার না করে এখানটায় কি আমরা যে 7 এর ফর্মুলা গুলো শিখেছিলাম ওটা দিয়ে যদি করে নিই অনেক কিন্তু ইজি হবে। a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ফর্মুলা হয় a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখানটায় 121 প্লাস 115 আর 121 মাইনাস 115, এখানটায় প্লাস করো 6 3 2 গুণন, এখানে বিয়োগ করলে 6 গুণ করে 3 6 6 36 সাথে থাকলো 3 18 আর 3 21 সাথে থাকলো 2 6 দুগুণ 12 আর 2 14 এত বর্গ মিটার। তাহলে এটাই কিন্তু হয়ে গেল অ্যান্সার। কি চেয়েছিল যে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে উত্তর কি লিখবো রাস্তার ক্ষেত্রফল 1416 বর্গ মিটার। এইটুকুনি হচ্ছে কিন্তু অঙ্ক। কি বলা আছে মিহিরদের আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার প্রস্থ 30 মিটার, ওই বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানকে সমান দুটি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। রাস্তাটির ক্ষেত্রফল নিজে একে হিসাব করি। তাহলে আঁকতে বলেছে ফার্স্টে, তাহলে এঁকে নি, আঁকতে বলেছে ফার্স্টে তাহলে এঁকে নি। কি বলা আছে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 50 মিটার আর প্রস্থ দেওয়া আছে 30 মিটার। তাহলে আঁকি। তাহলে এখানটা এটা বলা আছে কত 50 মিটার আর এইটুকুনি বলা আছে এটা কত 30 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আঁকানো হয়ে গেল। এইবার কি বলা আছে 4 মিটার চওড়া একটি রাস্তা বাগানকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্রাকার খণ্ডে ভাগ করেছে। তো এখানটা আঁকিয়ে নি। তো দেখো এই বরাবর বলা আছে মাঝ বরাবর, যেটা কিনা 4 মিটার চওড়া। তাহলে বলা আছে কি এই বাগানের যে রাস্তাটা এটা বাগানকে সমান দুটি ক্ষেত্র বিশিষ্ট আয়তক্ষেত্রাকার অংশে বিভক্ত করেছে। তারপরে কি বলেছে, তারপরে বলেছে কি যে ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হিসাব করি। তো দেখো এই রাস্তাটা দৈর্ঘ্যের সাথে সমান্তরাল,
তো রাস্তাটা কি নিজেও একটা আয়তক্ষেত্র। তো রাস্তার দৈর্ঘ্য দেখো 50 মিটার, আর প্রস্থটা কি কতটা চওড়া সেটা তাহলে লিখে নিই 1 নাম্বার। তাহলে এটা 4। তাহলে রাস্তার দৈর্ঘ্য কত? 50 মিটার। যেহেতু কি এটা বলা আছে কি দৈর্ঘ্যের সঙ্গে সমান্তরাল, তাহলে 50 মিটার। আর রাস্তার প্রস্থ অর্থাৎ রাস্তাটি কতটা চওড়া বলে দিয়েছে ওকে 4 মিটার, তাহলে 4 মিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হয়ে যাবে কি, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 50 গুণন 4 মানে হয়ে গেল কত? 200 বর্গ মিটার। ব্যাস, এটাই হয়ে গেল কিন্তু ফার্স্টের অ্যান্সার। 4-এর এ নাম্বারে বলেছে কি যদি 4 মিটার চওড়া রাস্তাটি বাগানের মাঝ বরাবর প্রস্থের সঙ্গে সমান্তরাল হতো, অর্থাৎ কি ফার্স্ট পার্টে বলা ছিল কি দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, এটাই কি বলা আছে প্রস্থের সাথে সমান্তরাল। তাহলে ছবিটা আঁকে। তাহলে একই রকম ভাবে এটা কত বলা ছিল যে 50 মিটার, এটা বলা ছিল 30 মিটার। আগেরটা ছিল কি রাস্তাটা দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, এটাই বলা আছে রাস্তাটা প্রস্থর সাথে সমান্তরাল, অর্থাৎ রাস্তাটা এই রকম ভাবে গিয়েছে। এই চওড়া কতটা বলা আছে? চওড়া বলা আছে কি 4 মিটার। 4 মিটার। তাহলে এখানটায় দেখো দৈর্ঘ্য প্রস্থ কিন্তু উল্টে গেল, কারণ আমরা যদি দেখি যেটা বড় বাহু সেটাই দৈর্ঘ্য। তাহলে বলতো রাস্তার দৈর্ঘ্য কত হলো? এটা যদি আমি প্রস্থ বলি তাহলে দৈর্ঘ্য এটা কত? 30, যেহেতু আয়তক্ষেত্র এটা। তাহলে এইটুকুনি যদি রাস্তাকে যদি হিসাব করি তাহলে রাস্তার দৈর্ঘ্য হয়ে গেল কিন্তু একই রকম ভাবে 30 মিটার, আর প্রস্থ কত হয়ে গেল? 4 মিটার। তো বলা আছে কি রাস্তার ক্ষেত্রফলটা বের করো, তাহলে একই রকম ভাবে লিখি। এটা এ নাম্বারটা কি লিখবো? যে রাস্তার দৈর্ঘ্য কত? 30 মিটার, যেহেতু এখানটায় প্রস্থটা দৈর্ঘ্যের মতন কাজ করছে। আর রাস্তার প্রস্থ কত হয়ে গেল? 4 মিটার। তাহলে একই রকম ভাবে রাস্তার ক্ষেত্রফল রাস্তাটা কি আয়তক্ষেত্রাকার, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 30 গুণন 4 অর্থাৎ হয়ে গেল কত? 120 বর্গ মিটার। এটাই হলো কিন্তু অ্যান্সার। এই পার্টের নাম্বারটা কি বলেছে? যদি মিহিরদের বাগানের মাঝ বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থের সমান্তরাল দুটি রাস্তা থাকতো। তার মানে কি ফার্স্ট একটা বলা ছিল দৈর্ঘ্যের সাথে সমান্তরাল, এটাই বলা ছিল কি প্রস্থের সাথে সমান্তরাল। এবার বলেছে দৈর্ঘ্যের সাথে সমান্তরাল একটা রাস্তা, প্রস্থের সাথে সমান্তরাল একটা রাস্তা। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ছবিটা একটু পরিষ্কার করে এঁকে নিই এটা। আচ্ছা, অঙ্কটা দেখো এইরকম একটা রাস্তার কথা বলা আছে কি, এখানে দৈর্ঘ্য বলে দিয়েছিল কি 50 মিটার, আর প্রস্থ বলা ছিল কত? 30 মিটার। আর এই বলা আছে কি যে দৈর্ঘ্যের সাথে সমান্তরাল একটি রাস্তা আছে, প্রস্থের সাথে সমান্তরাল একটি রাস্তা আছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত সেটা বের করতে দিয়েছে। তো দেখো এখানটায় যখন এই রাস্তাটা কি 4 মিটার চওড়া, এই রাস্তাটাও 4 মিটার চওড়া, যখন আমি এই রাস্তাটার ক্ষেত্রফল বের করছি তখন কি আমি ফার্স্টের অঙ্কটাই করেছিলাম কি 50 গুণ 4, আর সেকেন্ডেরটাই করেছিলাম কি এটাই 30 গুণ 4। কিন্তু দেখো যখন আমি দুটোর ক্ষেত্রফল বের করছি তখন কি এই জায়গাটার যে মাঝখানটার যে এই জায়গাটা, এটা দেখো রিপিট হয়ে যাচ্ছে। মানে যখন আমি দৈর্ঘ্য বরাবর রাস্তাটার ক্ষেত্রফল বের করছি তখনও আসছে, প্রস্থ বরাবর রাস্তাটার ক্ষেত্রফল বের করছি তখনও আসছে। একটা জায়গার ক্ষেত্রফল কিন্তু দুবার কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইরকম অঙ্ক যদি থাকে তাহলে কিন্তু এই যে জায়গাটার কাউন্ট দুবার হচ্ছে, একবার কিন্তু আমি সেটাকে বিয়োগ করে দেবো। তো এখানটা একটু ভালোভাবে খেয়াল করো, এখানটায় দেখো এইটুকুনি কিন্তু যে জায়গাটা, এটা কি দৈর্ঘ্যও 4 প্রস্থও 4, অর্থাৎ এটা 4 মিটার চওড়া 4 মিটার লম্বাও, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বর্গক্ষেত্রাকার। তাহলে আমি দুই ভাবে রাস্তাটা বের করে নিয়ে এইটুকুনি জায়গা কিন্তু মাইনাস করে দেবো, কারণ কি এটা দুবার কাউন্ট হচ্ছিল। তাহলে বের করি রাস্তার ক্ষেত্রফল।
রাস্তার ক্ষেত্রফল। তাহলে যখন দৈর্ঘ্য বরাবর নেওয়া হচ্ছিল তখন কি ছিল 50 গুণন 4, যেটা কিনা প্রথমটায় 4-এ আলোচনা করা হয়েছে। তারপর প্রস্থ বরাবর যখন নেওয়া হচ্ছিল তখন কি 30 গুণন 4, যেটা কিনা এ নাম্বারে আলোচনা করা হয়েছে, এটা বি নাম্বার। আর কি বললাম, এইটুকুনি জায়গা কিন্তু দুবার চলে আসলো, তাহলে একবার বিয়োগ করে দেবো, অর্থাৎ 4 গুণন 4, কারণ এটা কি বর্গক্ষেত্র, 4 গুণন 4 বিয়োগ করে দেবো, এত বর্গ মিটার। তো এইটুকুনি হিসাব করি, এটা কত হচ্ছে, এটা হয়ে গেল 200, এটা হয়ে গেল 120 বিয়োগ 16, এত বর্গ মিটার। তাহলে 320 বিয়োগ 16, এত বর্গ মিটার। তাহলে হয়ে যাচ্ছে 304 বর্গ মিটার। তাহলে এইরকম ভাবে রাস্তা আঁকলে তার ক্ষেত্রফল হয়ে যাবে 304 বর্গ মিটার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একবার দেখে নিই অঙ্কটা ভালো করে। 5 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, বলা আছে কি আমাদের বাড়ির পাশে পাপিয়াদের আয়তক্ষেত্রাকার জমি আছে। আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 48 মিটার আর প্রস্থ দেওয়া আছে 26 মিটার। বলা আছে পাপিয়ারা তাদের জমির চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি করেছে। মানে মনে আছে 3 নম্বর যে অঙ্কটা ছিল সেটা কি পার্কে তার চারিদিকে কি 4 মিটার চওড়া একটা রাস্তা ছিল, আর এখানে উল্টো, এখানে একটা আয়তকার জমি বলা আছে যার দৈর্ঘ্য বলে দিয়েছে 48 মিটার আর প্রস্থ বলে দিয়েছে 26 মিটার। এবার তারা কি করেছে, তারা করেছে কি যে চারিদিক থেকে 4 মিটার জায়গা তারা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারপর তারা বাড়ি করেছে। মানে এই দিক থেকেও 4 মিটার ছেড়ে দিয়েছে, এই দিক থেকেও 4 মিটার ছেড়েছে, এখান থেকেও 4 ছেড়েছে, এইখান থেকেও 4 ছেড়েছে। ধরো এইটুকুনি জায়গার মধ্যে কি তারা হয়তো বাড়িটা করেছে। বলে আছে কি তারা তাহলে বাড়িটা কতটা জায়গায় করেছে সেটা বের করো। তো দেখো ওই অঙ্কটা যেরকম আমরা প্লাস করেছিলাম এই অঙ্কটাই কিন্তু মাইনাস করতে হবে। কেন মাইনাস করতে হবে সেটা বোঝার চেষ্টা করি। তো দেখো এই টোটালটা হচ্ছে কি 48, তাই না? এবার বলেছে কি 4 মিটার চওড়া, তাহলে এইটাও 4, এইটাও 4। তাহলে আমার কতটা দরকার, তারা কোন জায়গাটা বাড়ি করলো, এইটুকুনি দরকার। তবে 48 থেকে এটাও 48, এই টোটালটা 48, মানে আমি যদি নাম দিয়ে দিই এটা এ বি আর এটার নাম দিই সিডি, তাহলে সিডিও 48, সিডির মধ্যে একটা পার্ট হচ্ছে 4 আর একটা পার্ট হচ্ছে 4। বাড়ি তাহলে যেটুকুনি জায়গার মধ্যে করলো তার দৈর্ঘ্য কত হবে, যে 48 বিয়োগ 4, এইদিকে একটুকুনি 4 বাদ গেল, এইদিকে একটুকুনি 4 বাদ গেল। প্রস্থ একই রকম ভাবে হবে, প্রস্থ 26 মিটারের মধ্যে এইদিকেও 4 বাদ যাবে আর এই সাইডেও 4 বাদ যাবে। তাহলে দেখবো কি বাড়ি যেটুকুনি জায়গার মধ্যে করেছে সেইটুকুনি জায়গার দৈর্ঘ্য আর প্রস্থটা কত। তাহলে লিখে নিই বাড়ির দৈর্ঘ্য, বাড়ির দৈর্ঘ্য কত, এইখানটায় 48 বিয়োগ 4 এত মিটার। তাহলে 48 থেকে 4 বাদ দিলে 44, 44 থেকে 4 বাদ দিলে 40, তাহলে হয়ে গেল কি 40 মিটার। একই রকম ভাবে বাড়ির প্রস্থ, প্রস্থ কত হয়ে যাবে 26 বিয়োগ 4 বিয়োগ 4, তাহলে এত মিটার। তাহলে 26 থেকে 4 বিয়োগ করলে 22, 22 থেকে 4 বিয়োগ করলে 18, তাহলে হয়ে গেল কি 18 মিটার। তাহলে কি চেয়েছে, কোনটুকুনি জায়গার উপরে তারা বাড়ি করেছে, অর্থাৎ বাড়ির ক্ষেত্রফল চেয়েছে। তাহলে বাড়ির ক্ষেত্রফল, বাড়ির ক্ষেত্রফল হয়ে যাবে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 40 গুণন 18 এত বর্গ মিটার। তাহলে 4 আসছে 32, 2 হাতে থাকলো 3, 4 অক্ষে 4 আর 3 এ 7 এত বর্গ মিটার। তাহলে উত্তর কি লিখবো, তারা বাড়ি কতটা জায়গার উপর করেছে, তারা বাড়ি করেছে 720 বর্গ মিটার জায়গার উপরে। 6 নম্বরটা কি বলা আছে, যে আমার ভাই দীপু একটি আয়তক্ষেত্রাকার কাগজে পুরোটাই ছবি এঁকেছে যার দৈর্ঘ্য 15 সেমি আর প্রস্থ দেওয়া আছে কত 8 সেমি। তো এই ক্ষেত্রে কি বলা আছে, এ নাম্বারে যদি দীপু আয়তক্ষেত্রাকার কাগজের প্রস্থ একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করত তবে তার ছবির কাগজের ক্ষেত্রফলে কি রকম পরিবর্তন হতো। মানে কি প্রস্থটা 8 ছিল, 8ই থাকতো, আর দৈর্ঘ্যটাকে যদি দ্বিগুণ করতো তাহলে কিরকম পরিবর্তন হতো। তাহলে কি পরিবর্তন হবে সেটা জানার জন্য প্রাথমিক ক্ষেত্রফল কত ছিল সেটা বের করে নেব। তাহলে প্রাথমিক অবস্থায় কি ছিল, প্রাথমিক
অবস্থায়। প্রাথমিক অবস্থায় কি দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, প্রস্থ দেওয়া আছে 8 সেমি, তাহলে ক্ষেত্রফল হয়ে গেল কত? 15 গুণন 8, অর্থাৎ কি 120 বর্গ সেমি। এই গেল প্রাথমিক অবস্থায় ক্ষেত্রফল। এবার সে কাজগুলো করলো। ফার্স্ট এই কেসে কি কাজ করলো? বললো কি সে প্রস্থকে চেঞ্জ করেনি, অর্থাৎ প্রস্থ 8 সেন্টিমিটার ছিল, 8 সেন্টিমিটারই আছে। দৈর্ঘ্যকে ডাবল করে দিয়েছে, দ্বিগুণ করে দিয়েছে। তার মানে 15 ছিল, দ্বিগুণ করা মানে কি এটাকে ডাবল করে দিল, অর্থাৎ 15 দ্বিগুণ হচ্ছে 30। তাহলে দৈর্ঘ্য হয়ে গেল কত? 30। তাহলে নতুন দৈর্ঘ্য হয়ে গেল কত? 30 সেমি। প্রস্থ তো চেঞ্জ করেনি, প্রস্থ আগে যেটা ছিল সেটাই থাকলো। তাহলে প্রস্থ কত হয়ে গেল? 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হয়ে যাবে? 30 গুণন 8, অর্থাৎ কি 240 বর্গ সেমি। 240 বর্গ সেমি। প্রথমে কত ছিল? 120, আর এখন হয়ে গেল কি 240। তাহলে এটাকে কি লেখা যায়? 2 গুণন 120 এত বর্গ সেমি। তাহলে এটা দেখো প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা। তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের সাথে 2 গুণ হয়েছে। তাহলে কি লিখবো? ক্ষেত্রফল এক্ষেত্রে ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। বোঝা গেল এটা? তো বি নাম্বারটা কি বলা আছে? বি নাম্বারটা হচ্ছে এটা ঠিক উল্টো। বলা আছে কি সে দৈর্ঘ্যকে চেঞ্জ করেনি, অর্থাৎ দৈর্ঘ্য প্রাথমিক অবস্থায় যেটা ছিল সেটাই আছে। সে প্রস্থকে দ্বিগুণ করে দিয়েছে, মানে প্রস্থ ছিল 8, এটাকে দ্বিগুণ করে দিয়েছে। তাহলে বি নাম্বার। তাহলে কি লিখবো? দৈর্ঘ্য যেহেতু চেঞ্জ হয়নি, তাহলে দৈর্ঘ্য আগেরটাই থাকলো। তাহলে দৈর্ঘ্য কত থাকলো? 15 সেমি থাকলো। সে কি করেছে? সে প্রস্থকে ডাবল করে দিয়েছে। তাহলে নতুন প্রস্থ কত হয়ে যাবে? দ্বিগুণ। 8 এর দ্বিগুণ হচ্ছে 16, তাহলে 16 সেমি। তাহলে নতুন ক্ষেত্রফল কত হয়ে যাবে? 15 গুণ 16, অর্থাৎ 15 দিয়ে গুণ করো, 0 হাতে থাকলো 8, 16 1 16 আর 8 24, তাহলে এত বর্গ সেমি। তাহলে দেখো ফার্স্ট এর কেসেও কিন্তু আমার অ্যান্সার আসছিল 240 বর্গ সেমি। তাহলে এটাকে একই রকম ভাবে লিখতে পারি কি 2 গুণন 120 বর্গ সেমি। এটা কিনা আবার প্রাথমিক যে ক্ষেত্রফল সেটাই ছিল, প্রাথমিক ক্ষেত্রফল 120 বর্গ সেমি ছিল। তাহলে 120 সাথে 2 গুণ হয়ে কিন্তু 240ই আসে। তাহলে এক্ষেত্রেও কি লিখবো? এক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। তাহলে কি লিখবো? অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। এটা হয়ে গেল অ্যান্সার। সি নাম্বারটা কি বলেছে? সি নাম্বারে বলেছে কি দুটোকেই দ্বিগুণ করে দিয়েছে, দৈর্ঘ্যকেও দ্বিগুণ করেছে আবার প্রস্থকেও দ্বিগুণ করেছে। করার পরে এই কেসে যে কেসটা ছিল ক্ষেত্রফল, সেই তুলনায় এই ক্ষেত্রফল কি হয়েছে, তার লাগে এই কেসটা বের করি, তারপরে এটাকে কম্পেয়ার করবো এর সাথে। এর মনে আছে অ্যান্সার কত ছিল? 240 বর্গ সেমি, ওটার সাথে কম্পেয়ার করবো। তো ফার্স্টে এটার ক্ষেত্রফলটা হিসাব করি। তাহলে নতুন, কারণ এক্ষেত্রে দুটোই চেঞ্জ করে দিয়েছে যেহেতু, তাহলে দুটোই নতুন আসবে। নতুন দৈর্ঘ্য ডাবল করে দিয়েছে, তার মানে হয়ে যাবে কি 30 সেমি। এই ক্ষেত্রে কিন্তু প্রস্থকেও ডাবল করে দিয়েছে, তাহলে নতুন প্রস্থ হয়ে যাবে কি 16 সেমি, যেহেতু ডাবল করেছে। তাহলে নতুন ক্ষেত্রফল হচ্ছে 30 গুণন 16, অর্থাৎ 3 16 48 এত বর্গ সেমি। একক কিন্তু লেখা খুব ইম্পর্টেন্ট, আগের ভিডিও থেকে বলে গেছি একক কিন্তু লেখা খুব ইম্পর্টেন্ট। তো এটাকে কম্পেয়ার করতে বলেছি কি এই কেসের সাথে। এই কেসে অ্যান্সার কত ছিল? 240। তাহলে দেখো আমরা কি জানি যে 24 অর্থাৎ 240 এর ডাবল কিন্তু হয় 480।
তাহলে একই রকম ভাবে এটাকে কি লেখা যায়, 2 গুণন 240 বর্গ সেমি। অর্থাৎ এই কেসের সাথে যদি তুলনা করা হয় এক্ষেত্রেও কিন্তু ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। তাহলে কি লিখবো, অতএব ক্ষেত্রফল দ্বিগুণ হয়েছে। বাস এটাই অ্যান্সার। আর ডি নাম্বার কেসে কি বলেছে, ডি নাম্বার কেসে বলেছে কি দৈর্ঘ্য প্রস্থ দুটোকেই অর্ধেক করে দিয়েছে। মানে এতক্ষণ দ্বিগুণ করছিল, একবার দৈর্ঘ্যকে একবার প্রস্থকে আর একবার দুটোকে। এবার কি বলা আছে ডি নাম্বার কেসে, যে দুটোকেই অর্ধেক করে দিয়েছে, অর্থাৎ দৈর্ঘ্যকেও হাফ করে দিয়েছে, প্রস্থকেও হাফ করে দিয়েছে। তাহলে একই রকম ভাবে নতুন দৈর্ঘ্য নতুন প্রস্থ। তাহলে ডি নাম্বার নতুন দৈর্ঘ্য কত হয়ে যাবে, 15/2 এত সেমি। আর নতুন প্রস্থ হয়ে যাবে কত, 8/2 সেমি। এখানে কাটাকাটি করা যাবে, তাহলে কাটাকাটি করলে 4। তাহলে নতুন প্রস্থ হয়ে গেল কত, 4 সেন্টিমিটার। তাহলে নতুন ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হয়ে যাবে, 15/2 গুণন 4 এত বর্গ সেমি। এখানে কাটাকাটি করো, কাটাকাটি করলে 2, তাহলে হয়ে গেল কত, 30 বর্গ সেমি। এবার দেখো এতক্ষণ কি দ্বিগুণ 3 গুণ হচ্ছিল, কিন্তু এবার ফার্স্টে ছিল 120, কমে হয়ে গেছে 30। তাহলে আমরা কি জানি 120 থেকে 30 আসতে গেলে কত করতে হয়, 120 কে কিন্তু যদি 4 দিয়ে ভাগ করো তবেই 30 হয়। তাহলে এটাকে একটু কায়দা করে লেখা যায় না, 120 ভাগ 4 এত বর্গ সেমি। 120 কি ছিল, প্রাথমিক যে ক্ষেত্রফল সেটা, আর এটা হয়ে গেল কি নতুন ক্ষেত্রফল। তাহলে 120 কে যদি ভাগ দিয়ে দাও তাহলে কি পুরনো যে ক্ষেত্রফল, প্রাথমিক যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলে কিন্তু এটা 1/4 অংশ। তাহলে অ্যান্সার কি লিখবো, অতএব ক্ষেত্রফল 1/4 হবে। এই কিন্তু গেল ডি নাম্বার। তাহলে এ বি সি ডি তিনটে পার্টি করা হলো। অঙ্কগুলো কিন্তু একটু ভালো করে দেখো, অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে। 8 নম্বর অঙ্কটা দেখো 6 নম্বর অঙ্কের মতোই একদম। তো এটা তোমাদের বাড়ির কাজ থাকছে, এটা তোমরা বাড়িতে করো, আশা করি অঙ্কটা হয়ে যাবে। যদি না হয় আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি এটা করে দেওয়ার চেষ্টা করবো। তো 8 নম্বর অঙ্কটা দেখো কি বলা আছে কি আমাদের পাড়ার ক্লাব ঘরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 7.2 মিটার, 5.5 মিটার আর 4.2 মিটার। তো দেখো এখানটায় আমি একটা ঘর আঁকানোর চেষ্টা করেছি। তো বলা আছে কি এই ঘরটার দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 মিটার, প্রস্থ দেওয়া আছে 5.5 মিটার আর উচ্চতা দেওয়া আছে 4.2 মিটার। তো কি বলা আছে এই ঘরের মধ্যে একটি দরজা আছে যেটা কিনা 3 মিটার লম্বা এবং 1.8 মিটার চওড়া। তার মানে মনে করছি কি এইরকম একটা জায়গায় দরজাটা রয়েছে। ধরো এই দরজাটা বলা আছে কত, বলা আছে এটা 3 মিটার লম্বা আর চওড়া বলা আছে কত, 1.8 মিটার চওড়া। এবং কি বলা আছে এই ঘরের মধ্যে দুটো জানলা আছে। জানলা দ্বারা আঁকিনি, এখানে একটা জানলা রয়েছে আর হয়তো এই দেওয়ালে একটা জানলা রয়েছে। তো জানলার কি বলা আছে, এই জানলাটা বলা আছে কি লম্বা হচ্ছে 2.25 মিটার আর প্রস্থ বলা আছে 1.8 মিটার। তাহলে দেখো এই ছবিটার মধ্যে কিন্তু পুরোটা আঁকানোর চেষ্টা করলাম। কি কি বলা আছে অঙ্কে বলা আছে কি এই ঘরটার দৈর্ঘ্য হচ্ছে 7.2 মিটার, প্রস্থ হচ্ছে 5.5 মিটার আর উচ্চতা দেওয়া আছে কত, 4.2 মিটার। এই ঘরের মধ্যে একটা দরজা দেওয়া আছে যেটা কিনা 3 মিটার দৈর্ঘ্য আর প্রস্থ অর্থাৎ চওড়া হচ্ছে 1.8 মিটার। আর দুটো জানলা আছে যেটা কিনা 2.25 মিটার হচ্ছে চওড়া আর প্রস্থটা দেওয়া আছে কত, 1.8 মিটার। তো এইরকম দুটো জানলা রয়েছে। তাহলে এবার অঙ্কটা কি চেয়েছে, অঙ্কটা এ নাম্বারে কি বলা আছে, বলা আছে কি ক্লাব ঘরটির মেঝের ক্ষেত্রফল হিসাব করি। আমরা কি জানি, তোমরা যে ঘরে বসে ভিডিওটা দেখছো ঘরটার চারদিকে একবার দেখে নাও, দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা, উচ্চতা কোনটা সেটা একটু বোঝার চেষ্টা করো। তো দেখো মেঝে যার উপরে আমরা বসে আছি বা দাঁড়িয়ে আছি, তাহলে মেঝেটার মধ্যে দেখো উচ্চতা কিন্তু আসে না, উচ্চতা কি দেওয়ালের মধ্যে আসে, মেঝের মধ্যে কিন্তু থাকে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এই যে মেঝেটা, এখানটা যেটা মেঝে, এখানটার মেঝে কিন্তু এইটা, এই মেঝের মধ্যে কিন্তু মাত্র দৈর্ঘ্য রয়েছে আর প্রস্থ রয়েছে। তাহলে লিখে দিই কি কি দেওয়া আছে ফার্স্টে।
দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 7.2 মিটার। প্রস্থ, প্রস্থ দেওয়া আছে কত? 5.5 মিটার। আর উচ্চতা, উচ্চতা দেওয়া আছে কত? 4.2 মিটার। এটা প্রতিটার ক্ষেত্রেই কমন। তাহলে এবার এ নাম্বারটা, এ নাম্বারে কি বলেছিল যে মেঝের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল বের করি। তাহলে মেঝের ক্ষেত্রফল, মেঝেতে কি আসে? মেঝেতে শুধু দৈর্ঘ্য আর প্রস্থই আসে। যেহেতু মেঝেটা দেখো একটা বর্গক্ষেত্রফল, তাহলে হয়ে গেল কি দৈর্ঘ্য মানে 7.2 গুণন 5.5 বর্গ মিটার। তাহলে এখানে দশমিক তুলে দাও, নিচে চলে আসবে 10। এখানেও দশমিক তুলে দাও, নিচে চলে আসবে 10। 5 দিয়ে কাটো, এখানে হয়ে গেল 11, এখানে হয়ে গেল 2। আবার 2 দিয়ে কাটো, এখানে হয়ে গেল 3, 6, 36। তাহলে 11 দিয়ে গুণ করো 36 কে। তাহলে 36 গুণন 36, তাহলে 6, 9, 3। তাহলে 3, 9, 6, নিচে হয়ে গেল 10। তাহলে কি লিখতে পারি? এটা 39.6 এত বর্গ মিটার। তাহলে মেঝের ক্ষেত্রফল কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 39.6 বর্গ মিটার। তারপরে কিন্তু শেষ হয়নি। এবার কি বলা আছে? মেঝেটাকে সিমেন্ট করতে হবে এবং সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে খরচা হবে 62 টাকা। তার মানে 1 বর্গ মিটারে খরচা হবে 62 টাকা। তাহলে এই 39.6 বর্গ মিটারে কতটা খরচা হবে সেটা বের করতে হবে। তাহলে একবারই লিখে নিই মোট খরচা, মোট খরচা। তাহলে কি 1 বর্গ মিটারে খরচা হচ্ছে 62 টাকা। তাহলে এত বর্গ মিটারে খরচা হবে গুণন হচ্ছে 39.6। এখানটা দেখো পয়েন্ট তুললে নিচে 10 আসবে। এবার 10 দিয়ে তো কাটাকাটি করার মতো কেউ নেই, তাহলে এটাকে 62 দিয়ে গুণ করে দিই, তাহলে ইজি হবে। তাহলে এখানটায় 62 দিয়ে গুণ করছি। তাহলে 6 দুগুণ 12, হাতে থাকলো 1, 18 একে 19, হাতে থাকলো 1, 7 গুণন 6, 6, 36, হাতে থাকলো 3, 6, 9, 54, 7, হাতে থাকলো 5, 18 আর 5 এ 23। তাহলে 2 যোগ করো 5, হাতে থাকলো 1, 14 একে 15, হাতে থাকলো 1, 4, 2। দশমিকটা কোথায় ছিল? এখানে ছিল। তাহলে দশমিকটা চলে আসবে এখানটায়। তাহলে হয়ে গেল কত? 2455.2 এত টাকা। তাহলে এটা হয়ে গেল কিন্তু ফার্স্ট পার্টের অ্যান্সার। অর্থাৎ কি করা হলো? মেঝের ক্ষেত্রফলটা ফার্স্টে বের করে নেওয়া হলো এবং মেঝে সিমেন্ট করতে প্রতি বর্গ মিটারে খরচা হবে 62 টাকা। তাহলে মোট খরচা হবে 62 গুণন যতটা বর্গ মিটার মেঝেতে রয়েছে ততটা, অর্থাৎ 62 গুণন 39.6 গুণন করলে এত টাকা। এই হয়ে গেল এই নাম্বার। বি নাম্বারে কি বলা আছে? বি নাম্বারে বলেছে কি যে দরজা জানলা যে ঘরগুলোর মধ্যে আছে, অর্থাৎ একটা দরজা আর দুটো জানলা, এই দুটোকে বাদ দিয়ে 4 দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? একই রকম ভাবে ঘরের মধ্যে তো সবাই বসে আছে। এবার একটু ঘরটাকে দেখো যে 4টে যে দেওয়াল, 4টে দেওয়ালের মধ্যে কারা কারা রয়েছে। দেখবে কি দুটো দেওয়ালের মধ্যে, অর্থাৎ এই যে এই দেওয়ালটা যদি আমি বলি এখানটায়, এই ঘরটাকে যদি নিই, তাহলে দেখো এই দেওয়ালটার মধ্যে কি রয়েছে? এই দেওয়ালটার মধ্যে কিন্তু রয়েছে প্রস্থ আর উচ্চতা। আর এই দেওয়ালটা যদি নিই, তাহলে এই দেওয়ালটার মধ্যে রয়েছে কি? উচ্চতা আর দৈর্ঘ্য। একই রকম ভাবে এটার অপোজিট এই দেওয়ালটার মধ্যেও রয়েছে উচ্চতা আর প্রস্থ, আর সামনের দেওয়ালটার অপোজিট পেছনের দেওয়ালটার মধ্যেও কিন্তু রয়েছে দৈর্ঘ্য আর উচ্চতা। তাহলে কি 4টে যে দেওয়াল, 4টে দেওয়ালে দুটো দেওয়ালকে থাকে উচ্চতা আর দৈর্ঘ্য, আর দুটো দেওয়াল থাকে প্রস্থ আর উচ্চতা। এটা কিন্তু একটু ভালো করে মাথায় রাখতে হবে যে ছাদ যেটা, সেটার মধ্যে দৈর্ঘ্য প্রস্থ থাকে, যেটা মেঝে তার মধ্যেও দৈর্ঘ্য প্রস্থ থাকে। শুধুমাত্র যে 4টে যে দেওয়াল, তার দুটোর মধ্যে থাকে উচ্চতা আর দৈর্ঘ্য, বাদ বাকি দুটোর মধ্যে থাকে উচ্চতা আর প্রস্থ। তাহলে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে কি 4 দেওয়ালে ক্ষেত্রফল। এই 4 দেওয়ালের ক্ষেত্রফল অর্থাৎ বি নাম্বারটাকে যদি আমি ফর্মুলার আকারে লিখতে চাই, তাহলে এটাকে লেখা হয় কি 2 গুণন উচ্চতা গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এটা কিন্তু যদি অত কিছু মনে রাখতে, কিন্তু ফর্মুলার আকারেও লিখতে পারো, যদি পরীক্ষা হলে অত কিছু ভেবে না করতে হয়, এই ফর্মুলাটা জাস্ট মনে রেখে দিও কি 4 দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে কি 2 গুণন উচ্চতা গুণন দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলেও কিন্তু হয়ে যাবে।
তাহলে বসিয়ে দিই এখানটায়। তাহলে 2 গুণন উচ্চতা দেওয়া ছিল 4.2 আর এটা হচ্ছে 7.2 প্লাস 5.5 এত বর্গ মিটার। তাহলে হয়ে গেল কত 2 গুণন 4.2 গুণন 7 পয়েন্ট এখানে হয়েছে এটা। তাহলে এখানটায় গুণ করে দিই, এটা 8.4 গুণন 12.7। তাহলে গুণ করো এটাকে, 12.7 কে গুণ করছি কত 8.43। তাহলে 4 সাথে 28, সাথে থাকলো 2, 4 দুগুণ 8 আর 2 এ 10, সাথে থাকলো 1, 4 একে 4, 1 এ 5, 27 56, সাথে থাকলো 5, 16 আর 5 এ 21, সাথে থাকলো 2, 8 একে 8 আর 10। তাহলে হয়ে গেল কি 8 6 6 0 1, 1 ঘর 2 ঘর। তাহলে হয়ে গেল কত 106.68 বর্গ মিটার। এখানে ডট ডট। তাহলে এটা গেল কি 4 দেওয়ালের ক্ষেত্রফল, কিন্তু এটা কিন্তু চাইনি, বলা আছে কি দরজা জানলা বাদ দিয়ে দাও। তাহলে এখান থেকে কি আমরা করবো, দরজার ক্ষেত্রফল আর জানলার ক্ষেত্রফলটাকে কিন্তু বিয়োগ করে দেবো। তাহলে বের করে নিই একটা একটা করে। দরজার ক্ষেত্রফল, দরজার ক্ষেত্রফল কত দেওয়া ছিল, দরজাটা বলেছিল কি 3 মিটার লম্বা আর 1.8 মিটার চওড়া। তাহলে 3 গুণন 1.8 এত বর্গ মিটার। তাহলে কত হয়ে যাবে, 3 18 54 হয়, তাহলে 5.4 বর্গ মিটার। এটা গেল দরজা। আর জানলা কি দেওয়া ছিল, দুটো জানলা দেওয়া ছিল, দৈর্ঘ্য বলা ছিল 2.25 মিটার আর প্রস্থ বলা ছিল 1.8 মিটার। একই রকম ভাবে জানলার ক্ষেত্রফল বের করে নিই। তাহলে জানালার ক্ষেত্রফল, জানালার মোট ক্ষেত্রফল, যেহেতু দুটো আছে একবারে করি, মোট ক্ষেত্রফল। তাহলে 2 গুণন 2.25 গুণন 1.8 এত বর্গ মিটার। তাহলে দেখো এখানে কি দশমিক উঠিয়ে লাভ হবে, হয়ে যাবে মনে হয়, ওঠাই। তাহলে এখানে 125 দিয়ে কাটলাম, এখানে হয়ে গেল 9 আর এখানে হয়ে গেল 4, এটা দিয়ে কাটলাম 2 আর এখানে কাটে 0.9, তাহলে হয়ে গেল কত 81, এখানে পয়েন্ট এত বর্গ মিটার। তাহলে দেখো 2 নম্বরে চেয়েছিল কি জানলা এবং দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করে নিয়েছি, দরজার ক্ষেত্রফল বের করে নিয়েছি, জানলার ক্ষেত্রফল বের করে নিয়েছি। এবার কি এই টোটালটা থেকে এই দুটোকে বাদ দিলে কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। তাহলে লিখে নিই, জানালা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল। 4 দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে এই জায়গাটা হিসাব করি। তাহলে 106.68 বিয়োগ 5.4 বিয়োগ 8.1। তাহলে এটা বিয়োগ করে দিই, 5 বিয়োগ করলে 101.28 বিয়োগ 8.1। তাহলে 1 বিয়োগ করলে এখানে 10 করলে এখানে 18 আর এখানে 8 বিয়োগ করলে 93। তাহলে হয়ে গেল কি এত বর্গ মিটার। তাহলে এটাই কিন্তু অ্যান্সার। অর্থাৎ জানলা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল হয়ে গেল 93.18 বর্গ মিটার। তাহলে অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি করলাম, 4 দেওয়ালের ক্ষেত্রফল বের করলাম ফর্মুলা দিয়ে, তারপরে কি দরজার ক্ষেত্রফলটা বের করলাম, জানলার মোট ক্ষেত্রফল বের করে এই দুটোকে 4 দেওয়ালে যেটা ক্ষেত্রফল সেখান থেকে বিয়োগ করলাম। কেউ যদি মনে করো যে একবারে ফর্মুলা পুট করে করবো, মানে এখান থেকেই বিয়োগ করে দেবো সরাসরি, সেটাও করতে পারো। সেক্ষেত্রে কি যেহেতু ক্যালকুলেশন বেশি, ভুল হওয়ার কিন্তু একটু চান্স থাকে। 3 নাম্বারটা কি বলা আছে, ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল কত। ছাদের দিকে তাকিয়ে দেখো, ছাদের মধ্যে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ছাড়া কিছুই থাকে না। যেরকম মেঝের মধ্যে শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকে, ছাদের মধ্যেও কিন্তু শুধুই দৈর্ঘ্য প্রস্থ থাকে। তাহলে খুব ইজি, ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল, ছাদের ক্ষেত্রফল হয়ে যাবে কত 7.2 গুণন 5.5 এত বর্গ মিটার। ফার্স্ট কেসে কিন্তু আমরা এটা বের করেছিলাম।
মানে এখানটায় দশমিক তুলে দাও, এখানে 10, 5 দিয়ে কাটো 11, 5 দিয়ে কাটলে 2, আর এখানটায় কাটলে 3.6, তাহলে 3.6 আর 11 গুণ করো, এখানে 36, এখানেও 36, তাহলে 6, 9, 3 পয়েন্ট, তাহলে হয়ে গেল কি 39.6 এত বর্গ মিটার। এটাই অ্যান্সার। ব্যাস এইটুকুনি ছোট্ট একটা অঙ্ক, এটার মধ্যে শুধু ছাদের ক্ষেত্রফলটাই বের করতে দিয়েছে। আচ্ছা, ডি নাম্বার কি বলেছে, প্রতি বর্গমিটারে 12 টাকা হিসাবে দরজা জানলা বাদে ঘরের ভেতরে দিকের 4 দেওয়াল ও ছাদ চুনকাম করতে কত টাকা খরচা পড়বে। তাহলে দেখো এ বি সি এই তিনটে অঙ্কের মধ্যে কিন্তু আমরা এসব ক্যালকুলেশন করে নিয়েছি, কি জানলা ও দরজা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত, আর সি নাম্বার ক্যালকুলেশন করেছি কি ছাদের ক্ষেত্রফল কত। বলা আছে কি জানলা দরজা বাদে 4 দেওয়াল আর ছাদকে কি করা হয়েছে, চুনকাম করা হয়েছে। তাহলে মোট কতটা ক্ষেত্রফলে চুনকাম করা হচ্ছে সেটা আগে বের করি। তাহলে মোট ক্ষেত্রফল, তাহলে মোট ক্ষেত্রফল কত, 93.18 যোগ 39.6 এত বর্গ মিটার। তাহলে যোগ করে নাও, এখানে 6 যোগ করো, তাহলে হচ্ছে 8, 7 দশমিক, 3 আর 9 যোগ করলে 12, হাতে থাকে 1, 9 আর 3 যোগ করলে 12, 1 এ 13, তাহলে এত বর্গ মিটার। কত হয়ে গেল, 132.78 বর্গ মিটার। এবার কি বলা আছে, চুনকাম করতে প্রতি বর্গ মিটারে 12 টাকা করে খরচা হয়, তাহলে মোট খরচা, প্রতি বর্গ মিটারে খরচা হয় 12 টাকা, তাহলে 12 গুণন টোটাল যত বর্গ মিটার আছে সেটা, তাহলে 132.78 এত এত টাকা। এটা গুণ করলে হয়ে যাচ্ছে 1593.36 এত টাকা। তাহলে এটা হয়ে গেল কিন্তু ডি নাম্বারের অ্যান্সার। আশা করি অঙ্কগুলো আজকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি বলবো কি অঙ্কগুলো 2-3 বার দেখো, তারপর নিজের হাতে করার চেষ্টা করো। তো আশা করি আর কোনো তোমাদের এই রিলেটেড কোনো প্রবলেম থাকবে না, এবং ক্লাস 8-এ যে আমরা পরিমিতির অঙ্কগুলো করবো সেগুলো খুব ইজিলি আমরা করতে পারবো। তো এই অবধি আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো করে থাকো এবং ভালো করে পড়াশোনা করো। আর আমার ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।